প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, কলাম লেখক হাসান মামুন। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, জাতীয় ঐকমত্য কমিশন জরুরি অবস্থা জারি ও প্রধান বিচারপতির নিয়োগে ঐকমত্য। দৈনিক যুগান্তর, তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে, মির্জা ফখরুল বলেছেন। দৈনিক সমকাল, অর্থনীতিকে এখন স্বস্তি দিচ্ছে রেমিট্যান্স। কালের কণ্ঠের শিরোনাম, জাতীয় ঐকমত্য আসলে কত দূর, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে, মির্জা ফখরুল। আরও 2 আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার 7 জন। দৈনিক ইত্তেফাক, অপ্রতিরোধ্য খুন, চাঁদাবাজি, শুরু হচ্ছে চিরুনি অভিযান। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার পূর্ব পরিকল্পিত চক্রান্ত চলছে, ফখরুল বলেছেন। এ মাসেই জুলাই সনদ চায় ঐকমত্য কমিশন। বাংলাদেশ প্রতিদিন, ক্রাইম জোন 3 সিটি, সতর্ক অবস্থানে বিএনপি, আরও 2 বিষয়ে ঐকমত্য। মানব জমিনের শিরোনাম, রজনী বোস লেনে হত্যা, হাসপাতালের সামনে নিয়ে চলে বর্বরতা ভিডিও, নেপথ্যে সোহাগ কিলিং মিশন। খবরের কাগজ, কিলিং মিশনে 19 জন, বন্ধের ঝুঁকিতে 1100 পোশাক কারখানা। আমার দেশ, 2185 বিচারকের 1841 জনই আওয়ামী লীগ আমলের। দেশ রূপান্তর, সব অসম্ভবে ভোটের প্রস্তুতি, মন্ত্রিসভার অনুমোদনে জরুরি অবস্থা জারি নিয়ে ঐকমত্য। সময়ের আলো, মবের নাটক সাজাতে চেয়েছিল খুনিরা, মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড, অপরাধী ধরতে চিরুনি অভিযান শুরুর সিদ্ধান্ত। দৈনিক জনকণ্ঠ, ঘর ভর্তি রোগী, জ্বরে কাঁপছে দেশ, জরুরি অবস্থা জারি করতে লাগবে মন্ত্রিসভার অনুমোদন। কালবেলা শিরোনাম, বিএনপির সঙ্গে জোটের চিন্তা নেই এনসিপির। দৈনিক করতোয়া, সারা দেশে চিরুনি অভিযান, জরুরি অবস্থা জারিতে মত লাগবে বিরোধীদের। ইনকিলাব, টার্গেট তারেক রহমান, আগামী সংসদে আওয়ামী লীগকে পুনর্বাসনের ছক, প্রধানমন্ত্রীর ইচ্ছায় জরুরি অবস্থা আর নয়। নানামুখী শিরোনাম, কিন্তু একটি শিরোনাম এখনো বোধ করি আরো কয়েকদিন চলবে, মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ড। চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নতুন খবর যে ওই ঘটনায় 2 আসামি আবার গ্রেপ্তার হয়েছে। কি অবস্থা? হ্যাঁ, এই পর্যন্ত মনে হয় যে মোট 7 জন গ্রেপ্তার হয়েছে। তো ওই সময় কিন্তু আরও 2টি হত্যা এবং হত্যা প্রচেষ্টার খবর আছে। একটা হচ্ছে খুলনায় নৃশংস হত্যাকাণ্ড, সেটাও উনি বিএনপি থেকে বহিষ্কৃত ছিলেন। এখন জানা যাচ্ছে যে নানান রকম খবর, মানে সেই হত্যাকাণ্ড বিষয়ে জঙ্গি না, ওই এলাকার যে চরমপন্থী তাদের সঙ্গে কী সব বিরোধ ছিল ইত্যাদি, সেই সব ঘিরে নাকি ঘটেছে। এটা হচ্ছে প্রাথমিক। আর চাঁদপুরে এক মসজিদে এক ইমাম সাহেবকে হত্যার চেষ্টা ছিল, ওইটাও কিন্তু সাংঘাতিক ঘটনা। এবং এইসব ঘটনায় যদিও উনি নিহত হননি, উনি আহত অবস্থায় আছেন, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে একজন ইমাম সাহেব ধর্মীয় বয়ান দিতে গিয়ে আক্রান্ত হচ্ছেন। জানি না এর পেছনে কোনো সুপরিকল্পিত ব্যাপার ছিল কিনা, এটা বিচ্ছিন্ন ঘটনাও হতে পারে, তবে ধর্মীয় অসহিষ্ণুতা তো আছে এবং এটা বেড়েছে। এটা কিন্তু খুব সাম্প্রতিক বিষয় না, এটা মনে করা হয় যে এই অঞ্চলে বাংলাদেশে এটা সেই যে টুইন টাওয়ারে যে মানে বিমান হামলার ঘটনা, সেই ঘটনার পর থেকে এটা বাড়ছে। তো এটাও কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়। এই রকম ঘটনা আমাদের দেশকে কিন্তু খারাপভাবে চিত্রিত করে। আপনি যেমন যেভাবে বলছিলেন, গত 180 দিনে একটি পত্রিকার খবর 217 জন খুন হয়েছে খোদ শুধু রাজধানীতে। জি, তাহলে তো এই অবস্থাটা তো আসলে ভয়াবহ, খুবই খারাপ অবস্থা। এবং আপনি রেজা ভাই জানবেন যে বৈশ্বিক শান্তি সূচক বলে একটা সূচক আছে, সেখানে বোধহয় 1 বছরে আমাদের
অবস্থার অবনমন হয়েছে 33 ধাপ, কিছুদিন আগে খবর ছিল। তো এখানে তো আইন শৃঙ্খলার অবনতির যেসব ইন্ডিকেটর আছে সেগুলো কিন্তু বিচার করা হয়। তো গণ অভ্যুত্থানের পরে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে এবং এইখানে কোনো সরকারের কর্তৃত্ব বা শাসন আছে বলে মনে হচ্ছে না। এটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক। কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে চিরুনি অভিযান শুরু করা হবে, যেটা আপনি পড়লেন। শুরু হতে পারে, হয়নি এখনো। তো একটা অভিযান কিন্তু উনি শুরু করেছিলেন, অপারেশন ডেভিল হান্ট। ওটা শেষ হয়েছে কিনা কোনো ঘোষণা নাই, ওটা বোধহয় এখনো চলছে। কিন্তু আমরা দেখলাম যে সন্ত্রাসী গ্রেপ্তার কিংবা অস্ত্র উদ্ধার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে যে সরকারি মানে কোষাগার থেকে, কিন্তু কোষাগার মানে হচ্ছে অস্ত্রাগার থেকে অস্ত্র কিন্তু লুণ্ঠিত হয়েছিল এবং বিপুল পরিমাণ। মাঝে সেনাবাহিনী থেকেও বলা হয়েছে যে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ বলছে যে মানে পরিমাণটা খুব বেশি না, এখনো কিন্তু লুণ্ঠিত অস্ত্র। আচ্ছা মামুন, একটা ব্যাপার আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, যখনই আমাদের সরকারি কর্মকর্তারা বলেন অপরাধী যেই হোক তাকে ধরা হবে, অপরাধী যেই হোক শব্দটা কেন? ওটা মনে করা মানে বলতে চাওয়া হয় যে দলেরই হোক, কারো মুখের দিকে না তাকিয়ে তাই কি হবে, কিন্তু সেটা নেওয়া যাচ্ছে না। কারণটা হচ্ছে যে এমনকি গণ অভ্যুত্থানের শক্তিগুলো কিন্তু এক্ষেত্রে পুলিশকে কাজ করতে দিচ্ছে না। আমরা দেখলাম যে পটিয়াতে থানায় পুলিশের উপর চাপ সৃষ্টি হলো। মানে গণ অভ্যুত্থানের শক্তিগুলো কিন্তু যে যার মতো, যার যেখানে সুবিধা, শক্তিগুলো বলতে আমি বোঝাচ্ছি তাদের মধ্যে যে দুর্বৃত্ত অংশ আছে তারা অবশ্যই সবাই না, তো তারা কিন্তু পুলিশকে কাজ করতে দিচ্ছে না। পুলিশ এমনি মনোবলহীন। যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, আমি জাস্ট একটু আসবো। এই যে বিস্ময়কর গণ অভ্যুত্থানের 1 বছর এখন আমরা পালন করব, বিএনপির ভূমিকা কি ছিল, কার কি ভূমিকা ছিল আমরা সবই জানি। কিন্তু ঠিক এই সময় 1 বছরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে এখন যে মব হচ্ছে বা যে দৃশ্যান্তর আমরাগুলো দেখছি, এটা কি কাঙ্ক্ষিত? না, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। এটা কিন্তু কেউ পছন্দ করেনি। জি, মানে মিটফোর্ডের ঘটনা ঘিরে। এবং আমি খুব অবাক হয়ে গেলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন অন্ধকার থাকলেও আপনাকে আলো দেখতে হবে। সম্ভবত রাজশাহী বা কোথাও আমি দেখলাম যে একটি সমাবেশে এত অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। এইসবের মানে ভবিষ্যৎ কি? এটা খুবই দুঃখজনক। আমরা কিন্তু গণ অভ্যুত্থানের সময়ও দেখেছিলাম এই ধরনের স্লোগান। তো সেটা আমরা একভাবে মেনে নিয়েছিলাম যে ওই পরিস্থিতিতে এটা হয়তো স্বাভাবিক ছিল ইত্যাদি, বা একটা চূড়ান্ত পর্যায়ে এরকম হয়ে থাকে। গুলির মুখে, হামলার মুখে মানুষ মানে প্রতিবাদের অস্ত্র হিসেবে এগুলো ব্যবহার করেছে হয়তো। কিন্তু দেখা যাচ্ছে যে এখনো এটা প্রতিপক্ষের বিরুদ্ধে এই অশালীন স্লোগান ব্যবহার করা হচ্ছে। তারেক রহমানের কিন্তু একটা নতুন মর্যাদা তৈরি হয়েছিল এই ইভেন গণ অভ্যুত্থানের পর। উনি যেসব বক্তৃতা বিবৃতি দিয়েছেন খুবই দায়িত্বপূর্ণ, আমরা বারবার এটা আলোচনা করেছি। মানে বিএনপির চাঁদাবাজি বা নানা কারণে তৃণমূলে বিএনপির মর্যাদাহানি হয়েছে বা বিএনপি সমালোচিত হয়েছে, কিন্তু তারেক রহমানের মর্যাদা কিন্তু বেড়েছে, কারণ উনি বিদেশে থেকেও বেশ দায়িত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দলকে সুষ্ঠুভাবে পরিচালনা কিন্তু চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করব যে 4000-এর বেশি নেতাকর্মীকে উনি বহিষ্কার করেছেন, কাউকে আজীবনের জন্য। এই যে মিটফোর্ডের ঘটনায় কিন্তু কয়েকজনকে আজীবনের জন্য গ্রেপ্তার করা, মানে বহিষ্কার করা হয়েছে। এবং উনি বা শীর্ষ নেতৃত্ব বাধা দিচ্ছে সরকারকে বা পুলিশকে, এইরকম খবর কিন্তু নাই। বরং উনি সহায়তার কথা কালকেও উনি বলেছেন, পরশুদিন উনি বলেছেন। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংসের চক্রান্ত চলছে, এই চক্রান্তটা কার? হ্যাঁ, উনি বোঝাতে চাচ্ছেন যে বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী শক্তির মূল জায়গা। তো এবং বিএনপিকে টার্গেট করে একটা গোষ্ঠী একটা বিভিন্ন বিষয়কে ইস্যু করে বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করছে এবং নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। এটা হচ্ছে ওনার মূল। এই যে নির্বাচন বিলম্বিত কথা বললেন, যেমন জামাতের এক নেতার কণ্ঠে শুনলাম সংস্কার এবং বিচার ছাড়া কোনো ধরনের এই নির্বাচন হতে দেওয়া হবে না, সেটা এনসিপির বক্তব্য। তাহলে আদৌ কি নির্বাচনের? হ্যাঁ, এই বিষয়টা নির্বাচনকে
মানে নির্বাচনকে বিলম্বিত করছে বলে অনেকে মনে করেন, আমিও মনে করি যে মানে বিচার এবং সংস্কারকে এই নির্বাচনের মুখোমুখি করা এটা শুরু থেকে হচ্ছে। এটা কিন্তু কখনো কখনো সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে সরকারও এটা চেষ্টা করছে। কারণ মানে এই কথাগুলোর ব্যাখ্যা দেওয়া খুব কঠিন, যে প্রত্যাশিত অগ্রগতি বা পর্যাপ্ত অগ্রগতি মানে কি, কার প্রত্যাশিত বা কার দৃষ্টিতে পর্যাপ্ত, এগুলো খুবই প্রশ্নবিদ্ধ। তবে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেব কালকে বলেছেন যে এই মাসের মধ্যেই জুলাই সনদ হবে, করার চেষ্টা হবে যাতে নির্বাচনের কাজটা মানে বিলম্বিত না হয় বা বাধাগ্রস্ত না হয়। আর আপনি লক্ষ্য করবেন যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তার সঙ্গে বিবিসি বাংলার একটা সাক্ষাৎকার আছে, লম্বা সাক্ষাৎকার। উনি যেটা বলেছেন যে নির্বাচনে যতই থাকুক নির্বাচন পরিবেশ করতে পারবে। উনি বলেছেন চ্যালেঞ্জিং, কিন্তু এটা সম্ভব। আমি পুরো ইন্টারভিউটা মানে পড়েছি, লম্বা ইন্টারভিউ। তো সেখানে উনি বেশ ইংরেজি বাংলা মিলিয়ে বেশ দায়িত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার যে দেখা হয়েছে সেটাও প্রশ্ন করা হয়েছিল যে এর এজেন্ডা কী ছিল। উনি বলেছেন যে সরাসরি মানে সময় নিয়ে আলাপ হয়নি, কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথাবার্তা হয়েছে, প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন। আর মাঝে তো প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে, নির্বাচন হবে না, নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হবে বা এপ্রিলে হবে, কিন্তু প্রস্তুতি, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সম্পন্ন করতে বলেছেন। আর সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে সরকারের কাছ থেকে তারা কোনো নির্দেশনা এখনও পাননি, পেলে ওনারা নির্বাচনে সহায়তা করবেন। আর আজকে খবর আছে যে সেনাবাহিনীর কিন্তু ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এটা আরও 2 মাস বাড়ানো হয়েছে। আমি বুঝতে পারছি না যে এটা 2 মাস করে কেন বাড়ানো হচ্ছে। এটা তো কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত একযোগে বাড়ানো উচিত, কারণ সেনাবাহিনী ছাড়া কিন্তু যেটুকু পরিস্থিতির মানে নিয়ন্ত্রণে আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। কালকেও আপনি লক্ষ্য করবেন যে কোথায় যেন ঢাকার মধ্যে এই অটোরিকশা চালকরা বোধহয় রাস্তা অবরোধ করেছিল 4-5 ঘন্টা রাস্তা, সেনাবাহিনী গিয়ে সেটা তাদেরকে সরিয়েছে। তো সেনাবাহিনী ছাড়া কোথাও আসলে পরিস্থিতির উন্নতি আমরা লক্ষ্য করছি না, তাদের হস্তক্ষেপ ছাড়া। আর আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, যদি সাঁড়াশি অভিযান শুরু হয় তো এইখানে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ এই মনোবলহীন পুলিশ দিয়ে আইন শৃঙ্খলার যে উন্নতি হবে না এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। এটাই সত্য। প্রতীক নিয়ে কথা হচ্ছে এখন, শাপলা আমার চাই, নৌকা থাকবে না, কি হবে? শাপলার ব্যাপারে ইলেকশন কমিশন একটা মানে বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে এটা নাগরিক ঐক্য প্রথম চেয়েছিল, মানে যদি দিতে হয় তাহলে নাগরিক ঐক্যকে দিতে হবে। আর শাপলাকে নাগরিক ঐক্য আগে চেয়েছিল। সিইসি কিন্তু কালকে ইন্টারভিউতেও বলেছেন বিবিসির সঙ্গে যে যদি দিতে হয় তাহলে তো নাগরিক ঐক্য তারা আগে চেয়েছে। জি, তারা আগে চেয়েছে। যাই হোক, কিন্তু এনসিপি তো বলছে শাপলার জন্য তারা রাজনৈতিক লড়াই। তো রাজনৈতিক লড়াই কথাটার কি অর্থ আমার কাছে বোধগম্য না। এটা আইনগত লড়াই হতে পারে। রাজনৈতিক লড়াই মানে কি নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা এবং তাদের অবরুদ্ধ। তাহলে তো প্রশ্ন আসে, যদি যে আগে চেয়েছে তাকে না দিয়ে আপনাকে কেন দেওয়া হবে, সেটাও একটা প্রশ্ন। জি। তো এই তালিকায় নৌকা কেন এখন পর্যন্ত থাকবে সেই ব্যাখ্যাও কিন্তু ইলেকশন কমিশন দিয়েছে। তা আমার মনে হয় যে সবারই উচিত একটু মানে দায়িত্বপূর্ণভাবে আচরণ করা এবং প্রতীক নিয়ে বাড়াবাড়ি না করা। কিছু রাজনৈতিক শক্তির জন্য বরাদ্দ হয়ে আছে, যেমন নৌকা আওয়ামী লীগের জন্য বরাদ্দ, এটা নিশ্চয়ই অন্য কাউকে দেওয়া হবে না। ধানের শীষ বিএনপির জন্য বরাদ্দ, এইগুলো নিয়ে বিতর্ক করে লাভ নাই, এগুলো কিন্তু পরিবর্তন করা যাবে না। একেবারে শেষের দিকে আমরা এই যে এত অনিশ্চয়তার কথা আলোচনা করলাম, কিন্তু নিশ্চিত কিন্তু ভবিষ্যতের কথা, যেমন আজকে রেমিটেন্স নিয়ে একটা রিপোর্ট আছে, এবং একই সাথে 2টি খেলায় আমাদের আমরা ভালো করেছি। টাইগার শ্রীলঙ্কা জিতেছে, মেয়েরা ভালো বলেও জিতেছে, ক্রিকেটও জিতেছে। এগুলো ভালো খবর, নিঃসন্দেহে আমাদের অর্থনীতিতে ভালো খবর আছে। বিশ্বব্যাংক কিন্তু আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে ডলারের দামও কমেছে, ভালো রিপোর্ট দিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে যে ডলারের দাম কমে এসছে, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের মূল্যস্ফীতিতে ইতিবাচক প্রভাব পাওয়া যাবে, আমাদের আমদানি সহজতর হবে। আর একটা হচ্ছে যে ডলারের দামটা বেশ কিছুদিন স্থিতিশীল ছিল, এখন কমতে শুরু করেছে। তো এটা বেশি কমে গেলে আবার সমস্যা, কারণ রেমিটেন্স যারা পাঠায় তারা ডিসকারেজড হতে পারে। এই জন্য এই দিকেও খেয়াল করতে হবে যে তারা যাতে মানে কিছু ইনসেন্টিভ দিয়েও যাতে তাদের এই যে তারা যে মানে রেমিটেন্স পাঠাচ্ছে, এই যে চলমান মাসেও কিন্তু ভালো রেমিটেন্স প্রবাহ। তো এগুলো ইতিবাচক খবর। এই ধারাটা বহাল রাখতে হবে, এবং রাজনৈতিক উত্তরণের মাধ্যমেও
অর্থনীতির এই যে গতিময়তা এটা বাড়াতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে সুখবরগুলো নিয়ে আলোচনা করলাম, এভাবেই তো আমরা চাই এমন সুখবর আসুক। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।